আদিরার মুখে অজান্তেই হাসি ফুটে ওঠে। সব মন খারাপ কর্পূরের ন্যায় উবে গেছে। সুমি ও মৌমি মিলে আজ রাত্রির চায়ে একটা ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে। ক্যান্টিন থেকে সুমি চা আনার সময় পথিমধ্যে মিশিয়ে এনেছে। আধা ঘন্টার মধ্যে রাত্রির ঘুমে চোখ বুজে আসে। রাত্রি হাই তুলতে তুলতে বলল, কিরে ভাই, চা খেয়ে দেখি ঘুম আসছে। সুমি রাত্রির কথায় তাল মিলিয়ে ঘুমের ভান ধরে বলে, আমারও ঘুম আসছে। চা খেলাম রিফ্রেশমেন্টের জন্য, কিন্তু এখন ঘুম আসছে। কি রে মমি, তোর ঘুম আসছে না? কথাটা বলে মৌমির দিকে একটা চোখ টিপ দেয় সে। মৌমি হা করে সুমির কথা শুনছিল, কারণ তার তো ঘুম আসছে না। আর ঘুমের ওষুধ তো শুধু রাত্রিটাতেই মেশানো হয়েছিল। সুমি চোখ টিপে দেখে মৌমি দাঁড়ানো থেকে একটু হেলে পড়ে, যেমনটা ঘুম আসলে দাঁড়ানো থেকে পড়ে যাওয়া ধরে তেমন। মৌমি চোখে হাত দিয়ে বলে, আসলেই, তবে কম কম। রাত্রি হাসতে হাসতে বলল, কম কম বলেই তো তুই পড়ে যাচ্ছিলি। আজকে জলদি ঘুমাবো চল, তাহলে চোখের নিচে ডার্ক সার্কেল কমবে। ওরা তিনজন রুমের লাইট নিভিয়ে নিজেদের বেডে শুয়ে পড়ে। সুমি ও মৌমি ওষুধ খায়নি, তাই তারা ঘুমাবে না। আধা ঘন্টা পার হলে সুমি নিজের বিছানা থেকে উঠে মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে মৌমিকে ডাক দেয় হাত দিয়ে। মৌমি আচানক ভয় পেলে লাফিয়ে ওঠে, চিৎকার করতে নেবে তার আগেই সুমি হাত দিয়ে ওর মুখ চেপে ধরে। এরপর মুখের ওপর থেকে হাত সরিয়ে ফিসফিস করে শাসানো স্বরে বলল, এই তুই ঘুমাস কেন? কাজ করতে হবে ভুলে গেছিস? মৌমি ঝিমিয়ে ঝিমিয়ে বলে, রুম অন্ধকার আর ফোন তো চালাতে পারতাম না, যদি রাত্রি বুঝে যায়। তাই অপেক্ষা করতে করতে তন্দ্রা লেগে গেছিল। সুমি হুঁশিয়ার কণ্ঠে বলে, ঠিক আছে, তুই এবার কিছুটা দূরে লাইট নিয়ে দাঁড়াবি, আর আমি রাত্রির মোবাইলের লক খুলতে ওর ফিঙ্গারপ্রিন্ট নেব। যেমনি হোক জানতে হবে রাত্রি কার সাথে যোগাযোগ রাখছে। মৌমি ও সুমি তাদের কাজে লেগে যায়। সুমি রাত্রির ফোনের লক খুলে ফেললো। এরপর ফোনটা নিয়ে রুম থেকে বেরিয়ে বারান্দায় এসে কল লিস্টে ঢোকে। মৌমি ভীতু স্বরে বলে, আচ্ছা, রাত্রি বুঝে যাবে না তো? বুঝে গেলে তো প্রবলেম হয়ে যাবে। সুমি মৌমির বোকা বোকা কথায় বিরক্ত হয়ে মৌমির মাথায় একটা ঠুকা মারে। তারপর বলে, এই জন্যই আশিক ভাই তোকে বারে বারে মাথায় ঠোয়া দেয়। আরে ভাই, রাত্রি বুঝবে কেমনে? আমরা কি ওই ছেলেকে কল করব নাকি? জাস্ট নাম্বারটা নিব আর সুন্দর করে হিস্ট্রি ক্লিয়ার করে দিব। অবশ্য না করলেও হবে, ওর লাস্ট হিস্ট্রি কল লিস্টেই ছিল। তুই ভবিষ্যতে একজন ভিপির বউ হবে, হোক তখন সেটা প্রাক্তন ভিপি, আর আমাদের বন্ধুও ভিপি হবে। একটু তো সাহসী হ। মৌমি আর কিছু বলে না। সে বারবার রুমের ভেতরে নজর রাখছে রাত্রি উঠে গেল কিনা। সুমি রাত্রির ফোন থেকে সবচেয়ে বেশি কল লিস্টওয়ালাকে নাম্বারটা কালেক্ট করে। রাত্রির ফোনে সেটা জান লিখে সেভ করা। সুমি সেটা দেখে মুখ বাঁকালো। কাজ শেষ হওয়ার পর আস্তে করে ফোনটা যথাস্থানে রেখে দিল। এরপর নাম্বারটা মার্শাদকে সেন্ড করে দিল। সুমি ও মৌমি এখন নিজেদের টেবিল ল্যাম্প জ্বালিয়ে পড়ছে। প্রায় ঘন্টা খানেক পড়ার পর হঠাৎ রাত্রির ফোনের রিংটন বেজে উঠলে সুমি ও মৌমি একে অপরের দিকে তাকায়। সুমি গিয়ে ফোনটা হাতে নিয়ে দেখে ওই নাম্বার থেকে কল। সুমি মৌমির দিকে তাকিয়ে চোখ টিপ দিয়ে দাঁত বের করে হেসে কলটা রিসিভ করে। অপর পাশ থেকে ভেসে আসে, আমার রাত পাখিটা কি করে? সুমির হাসি পেল। মুখ চেপে ধরে হাসি কন্ট্রোল করে আছে সে। আবার অপর পাশ থেকে শোনা যায়, কি হলো, কথা বলবো না? রাগ করে আছো পাখিটা? সুমি কণ্ঠস্বরটা চেনার চেষ্টা করছে। কার কণ্ঠস্বর হতে পারে এটা? তবে কিছুটা শোনা কণ্ঠস্বর মনে হচ্ছে। ফোনের অপর পাশের ব্যক্তিটার সন্দেহ হলো। সে সন্দিহান হয়ে বলল, তুমি রাত্রি তো? না ভাইয়া, আপনার রাত পাখি তো ঘুমাচ্ছে। তার অক্ষি যুগলে নিদ্রা দেবী ভর করেছে যে, তার নামের মতোই সে এখন ঘুমিয়ে রাত্রি বিলাস করছে যে। খট করে ফোনটা কেটে দিল। সুমি ঠোঁট উল্টে ফোনটা সামনে এনে দেখলো। মৌমি উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, কে, চিনতে পেরেছিস? সুমি মুখ লটকিয়ে বলল, না, তবে গলার স্বরটা চেনা চেনা লাগছিল।
মনে হচ্ছে শুনেছি, আর বেশ কয়েকবারই শুনেছি, তবে অতটাও না। মৌমি ও সুমি দুজনেই হতাশ হলো। মার্শাদ পরের দিন মোবাইল অপারেটরের সাথে যোগাযোগ করে জানতে পারলো নাম্বারটা রেজিস্টার করা না। এখন সুমিই ভরসা। সুমি যদি সেই কণ্ঠস্বর আবার কোথাও শুনতে পায় তবে জানতে পারা যাবে। এদিকে রাত্রি ক্লাসের পর সুমি ও মৌমিকে জিজ্ঞাসা করে, তোরা কালকে ওর ফোন রিসিভ করেছিলি? মৌমি ঢোক গেলে। সুমি স্বাভাবিকভাবে বলল, হ্যাঁ, তোকে কতবার ডাকলাম যে তোর ফোন বাজছে, কিন্তু তুই তো কুম্ভকর্ণের মতোই ঘুমাচ্ছিলি। পরে রিংটোন বন্ধ হওয়ায় কয়েক সেকেন্ড আগে ফোনটা রিসিভ করি। তা কে তোর জান? নামটা তো বল। আমাদের থেকে লুকিয়ে জানফানও বানিয়ে ফেলেছিস? কবে থেকে এসব? রাত্রি সুমির কৌতুক মিশ্রিত কথায় লজ্জা পেল। লজ্জায় লাল নীল হয়ে বলল, মাত্র 2 মাস হলো। 2 মাস ধরে ফ্রেন্ডশিপ, তারপরে একটু একটু ভালো লাগা থেকেই ভালোবাসা। আমাদের ভার্সিটিরই। আর ইয়ারমেট সে। নাম জানাতে পারবো না, সে মানা করেছে। নাম না বলাতে সুমি চোখ মুখ কুঁচকে ফেলল। রাত্রি যে এখন বলবে না তা সে জানে। কাল ফোনটা রিসিভ না করলে এটুকু ইনফরমেশনও জানতে পারতো না। সুমি ও মৌমি রাত্রিকে পিঞ্চ করতে থাকে রিলেশন নিয়ে। সময়ের পরিক্রমায় পেরিয়ে গেছে 2 মাসেরও বেশি সময়। প্রকৃতিতে এখন শ্রাবণ মাস চলছে। ভার্সিটিতে একটা সেমিস্টার শেষ করে ছুটি পেয়েছে আদিরা, তাই তার গ্রামের বাড়ি চলে গেছে সে। টিউশন দুটোর থেকে 4-5 দিনের মতো ছুটি নিয়েছে, পরে সেটা পুষিয়ে দেবে। সাতক্ষীরাতে পৌঁছে তার মায়ের মুখে অশ্রুসিক্ত হাসি দেখে দৌড়ে জড়িয়ে ধরে আদিরা। আদিরার মা মেয়ের মুখে হাত বুলিয়ে বললেন, কেমন আছিস রে মা? কেমন শুকিয়ে গেছিস তুই? খাওয়া দাওয়া ঠিক মতন করতি না, মুখ কেমন শুকিয়ে গেছে। আদিরার মনটা প্রশান্তিতে ভরে যায়। আদিরা ওর মায়ের চোখ মুছিয়ে দিয়ে বলে, কেঁদো না তো, অনেকদিন পর দেখছো তাই এমন লাগছে। সেসব বাদ দাও, আগে খেতে দাও। সে কাল রাতের পর কিছু খাওয়া হয়নি। আর আনাস কই মা? আমার পুচকো দুষ্টুটাকে দেখছি না যে। আজ তো শুক্রবার। আদিরার মা হেসে চোখের জল মুছে বললেন, কার কার আম বাগানে বাদরের মতন ঘুরছে কে জানে। আশিনী আম বাগানে গেছে মনে হয় তোর জন্য কাঁচা আম আনতে। তুই হাত মুখ ধুয়ে আয়, আমি ভাত বাড়ছি। আদিরা ব্যাগ নিয়ে নিজের ঘরে যায়। এরপর ফ্রেশ হয়ে আসলে তার মা তাকে নিজ হাতে খাইয়ে দেন। আদিরার মা বহুদিন পর মেয়েকে নিজ হাতে খাইয়ে অনেক তৃপ্তি পেল, আর আদিরাও মায়ের হাতে খেয়ে। মাসাদরা 5 জন আজ বান্দরবন যাচ্ছে। গোপন সূত্রে জানা গেছে রাদীপ মানে মিলির হাজবেন্ড সপ্তাহখানেক যাবৎ বান্দরবনে গা ঢাকা দিয়েছে। সে ভারত থেকে মায়ানমার গিয়েছে, তারপর সেখান থেকে টেকনাফ স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এখন মার্শাদ সেখানেই যাচ্ছে। ওরা যে যাচ্ছে সেটা ওরা 5 জন ছাড়া কেউ জানে না, এবং ওরা কোনো পরিকল্পনা অফিসার শফিক ছাড়া আর কারোর সাথে করেনি। কয়েকদিন আগে রাত্রিকার সাথে রিলেশনে আছে সেটাও জানতে পেরেছে ওরা। প্রথম পরীক্ষার দিন রবিন রাত্রিকে দেখেছিল একাডেমিক ভবনের উত্তর পাশ দিয়ে একটা ছেলের বাহু জড়িয়ে কোথায় যেন নিয়ে যাচ্ছিল। রাত্রি ছেলেটাকে নিয়ে নিরিবিলি জায়গায় বসে ব্যাগ থেকে কি যেন বের করে খাওয়াচ্ছিল। রবিন আড়াল থেকে লুকিয়ে ছেলেটার চেহারা দেখার চেষ্টা করেছিল। 10 মিনিট পর যখন রাত্রি ও ছেলেটা উঠে দাঁড়ায় তখন রবিন ছেলেটার মুখের এক পাশ দেখে হতবাক হয়ে গিয়েছিল। কারণ ছেলেটা সাগরের বন্ধু নিলয়। সেদিন সকালেও নিলয়কে একই রঙের শার্টে দেখেছিল, আর সাগরদের সাথে কিছু কথা কাটাকাটিও হয়েছিল ওদের ভিপির পদ নিয়ে। মার্শাদ ভিপির পদের জন্য দাঁড়াবে তা মার্শাদ নিশ্চিত করেছিল। তখন থেকেই মার্শাদ, আহনাফ, রাহিন, রবিন, মৃদুল, সুমি ও মৌমি রাত্রির সাথে কিছুই শেয়ার করে না ওদের ব্যাপারে। বান্দরবনের জন্য রওনা হওয়ার আগে ওরা নিজেদের ব্যবহার করা রেজিস্টার্ড সিম কার্ডগুলো খুলে রেখেছে। আর ওরা কোনো বাসে যাচ্ছে না, যাচ্ছে অফিসার শফিকের অফিসিয়াল মাইক্রোতে করে। যাত্রা বিরতিতে মার্শাদ তন্দ্রাচ্ছন্ন স্বরে আহনাফকে ডেকে বলে, এই নতুন সিমগুলো তো তোর কাছে। আহনাফ ঘুমোয়নি, সে বসেছে ড্রাইভারের পাশে। পকেট থেকে সিম কার্ডগুলো বের করে দেয় সে। মার্শাদ একটা নিজের ফোনে ঢুকিয়ে রেখে দেয়। সকাল 10টার দিকে বান্দরবান পৌঁছানোর পর দুপুর 12টার আগেই মিলিটারি চেকআপ পোস্ট পার করে তারা।
মার্শাদকে যে খবর দিয়েছে রাদীপ কোথায় আছে, সে এটাও বলেছে যে রাদীপকে নাকি মার্শাদেরই কোনো এক শত্রু নিজের পরিচিত রিসর্টে লুকিয়ে রাখার ব্যবস্থা করে দিয়েছে। মার্শাদের কেন যেন মনে হচ্ছে সেটা সাগর। মার্শাদরা শফিকের পরিচিত একটা রিসর্টে উঠল। এখন তারা আগে জানবে রাদীপ কোন রিসর্টে আছে, তা জানানোর দায়িত্ব শফিকের। জার্নির ধকল পোষাতে ওরা সারা দিন ঘুমোলো। এরপর রাতে চেহারা আড়াল করে বাহিরের রেস্তোরাঁয় খেতে বের হলো। মৃদুল বলে, কোথায় যে এই রাদীপের বাচ্চা, সামনে পেলে সোজা পাহাড়ের পাদদেশে এক নিমেষেই ট্রান্সফার করে দিব উপর থেকে। মার্শাদ কোনো কথা বলছে না, সে বেখেয়ালি ভাবে খাচ্ছে। আহনাফ মৃদুলকে বলল, আমরা কিচ্ছু করব না, জাস্ট আগে রাবিদের ঠিকানা জানতে হবে, বাকিরা অন্য কেউ করবে। রাফিন খেতে খেতে আশেপাশে দেখছিল। হঠাৎ কাউকে দেখে ওর কাশি উঠে যায়। রবিন দ্রুত ওকে পানি দিল। রাদীপ একদম সাইডের চেয়ারে বসেছিল, সে নিচু হয়ে ফ্লোরে বসে যায়। ব্যক্তিটি কাশির শব্দে এদিক ওদিক তাকিয়ে চারজন মানুষ খাচ্ছে একটা টেবিল দেখতে পেল, কিন্তু চেহারা দেখলো না। লোকটা সেটা তোয়াক্কা না করে বিল পরিশোধ করে রেস্তোরাঁর বাইরে চলে গেল। লোকটাকে চলে যেতে দেখে রাহিন উঠে দাঁড়িয়ে পানি খেয়ে কোনো মতে বলে উঠল, রাদীপ ছিল ওটা, জলদি চল। ওরা চারজন অবাক হয়ে গেল। ওরা হুড়মুড় করে খাওয়া ছেড়ে উঠে রেস্তোরাঁর বাহিরে চলে গেল। বাহিরে এসে রাহিন দূরে একজন হেঁটে যাচ্ছে তা লক্ষ্য করে বলল, ওটাই মনে হচ্ছে, সাদা টি শার্ট পরেছিল। মার্শাদ হুট করে মৃদুলকে বলে, মৃদুল, তুই রাকিবের পেছনে যা। মুখে মাস্ক আর চোখে চশমা ও মাথায় টুপি লাগানোতে চিনবে না। আর আমাকে ওয়াহানফকে চেনার সম্ভাবনা থাকলেও তোর গেট আপে চিনতে পারবে না। মৃদুল কথাটা শোনা মাত্র দৌড় দিল। রাহিন হাঁপাতে হাঁপাতে বলল, এরপর কি করব? মার্শাদ বাঁকা হেসে বলে, রিসর্টের নামটা শফিক ভাইয়ের কাছে জানালে সে আমাদের রাতিবের মুম্বাইয়ের জানাবে। তারপর সুযোগ বুঝে সব আমরা কালই ফিরে যাবো একটা কাজ করে, তবে আগে চট্টগ্রাম যাব। রাহিন অবাক হয়ে বলে, তাহলে কাজ করবে কে? মার্শাদ আবারও বাঁকা হেসে বলল, দেখতেই পাবি। আদিরা সকালবেলা ওর ভাইকে নিয়ে একটু বের হয়েছে। পথিমধ্যে চেয়ারম্যানের ছোট ছেলে দেলোয়ার আদিরার পথ আগলে দাঁড়ায়। দেলোয়ারের দাঁতের ফাঁকে নিমের ডাল। সে আদিরাকে আপাদমস্তক স্ক্যান করে নিমের ডাল চিবানোর পিক ফেলে বলে, তোর আপারে যেদিন বিয়ে করে ঘরে তুলমু সেদিন দেখিস আমার সাহস, তুই তো হবি আমার পুচকু শালা। আদিরা ওর ভাই আনাসের হাত শক্ত করে ধরে রেখেছে। এই দেলোয়ারের স্বভাব মোটেও ভালো না। রাস্তাঘাটে আদিরাকে বিশ্রী ভঙ্গিতে বিরক্ত করতো আগে। আদিরার এখান থেকে দূরে যাওয়ার এটাও একটা কারণ ছিল। আদিরা আনাসের হাত ধরে পাশ কাটিয়ে যাওয়ার সময় দেলোয়ার আদিরার ওড়না খপ করে ধরে। আদিরা ভয়ে জড়সড় হয়ে যায়। চেয়ারম্যানের ছেলে বলে কথা বলাও দায়। আনাস দেলোয়ারের হাত থেকে আদিরার ওড়না ছুটিয়ে চোখ মুখ কুচকে বলে, এই বাজে লোক, আপনি আমার আপার ওড়না ধরেন কেন? সাহস তো কম না আপনার? দেলোয়ার খিলখিলিয়ে হাসে, তারপর আনাসের গাল রুক্ষভাবে টেনে বলে, তোর আপারে যেদিন বিয়ে করে ঘরে তুলমু সেদিন দেখিস আমার সাহস, তুই তো হবি আমার পুচকু শালা। আদিরা এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। হাত পা কাঁপছে তার। দ্রুত পা চালিয়ে বাড়ির দিকে চলে যায়। আনাস তার বোনের সাথে চলতে থাকে। আনাস বাড়িতে গিয়ে তার মাকে ঘটনার বিশদ আলোচনা করলে আদিরার মা ভয় পেয়ে যান। আদিরার বাবার অনেক টাকা কর্জ আছে চেয়ারম্যানের কাছে। এখন যদি চেয়ারম্যান তার বকাটা ছেলের জন্য সেই কর্জ পরিশোধের হিসেবে আদিরাকে চায়, তিনি মেয়েকে বুকের সাথে আগলে বসে রইলেন। মেয়েকে বাঁচাতে তিনি দরকার পড়লে মেয়ের সাথে দূরত্ব মেনে নেবেন। কেওক্রাডং পর্বতশৃঙ্গের চূড়ায় থরথর করে কাঁপছে রাদীপ। সূর্য এখন ঠিক মাথার উপর বরাবর। তপ্ত রোদ্দুরে শ্বেতগ্রন্থি থেকে শ্বেতকণা নিঃসৃত হওয়াটা স্বাভাবিক, কিন্তু একরাশ ভীতি যেন আরও গ্রাস করে নিয়েছে তাকে। রাদীপ আবারও শুনতে পায়,